ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 11-র 13 নম্বর থেকে শুরু করে 16 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সহজে বুঝিয়ে দেবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে নেবে। আজকেও তোমাদের আমি অঙ্কগুলো খুবই সহজে নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসেব করে লিখি। দেখো কীভাবে করতে হবে, এটা তো তোমাদের আমি সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। প্রশ্নে জলের আয়তন কিন্তু দেওয়া নেই, তাই লিখব ধরি বা মনে করি, লিখব ধরি জলের আয়তন সমান 100 ঘন একক। জল জমে যদি বরফ হয়, আয়তন কিন্তু 10% বৃদ্ধি পাবে। তো বরফের আয়তনটা কি হবে সেটা বের করব। লিখে নেব যে অতএব জল জমে বৃদ্ধি পেলে বরফের আয়তন হবে, ঠিক আছে, সমান। দেখো এখানে যে জল ছিল 100 ঘন একক, আর কত পার্সেন্ট বৃদ্ধি পাবে লিখব 100 এর 10% সমান 100 এর মানে গুণ চিহ্ন 10%, জন্য নিচে 100, ঠিক আছে। তার আগে তোমরা করবে যে 100 যোগ এরকম, ঠিক আছে, সমান 100 যোগ, কেন দেখো যে 100 তো থাকবেই, 100 ঘন থাকবে, আর যেটা বৃদ্ধি পাবে সেটা কিন্তু 100 সাথে যোগ হয়ে যাবে। এখন দেখো 100 কেটে দিলে দাঁড়াচ্ছে এখানে 10, মানে 100 যোগ 10, এটা হলো 110 ঘন একক। কি পেলাম? জলের আয়তন ছিল 100 ঘন একক, জল জমে বৃদ্ধি পেলে বরফের আয়তন হবে 100 ছিলই, আর 100 10% পেলাম 10, আর 100 যোগ 10 সমান 110 ঘন একক, ঠিক আছে। এখন দেখো লিখব অতএব এই 110 ঘন একক বরফের আয়তন হলে জলের আয়তন কত? 100 ঘন একক, 100 ঘন একক, এখন দেখো যদি 1 ঘন একক বরফের আয়তন হলে জলের আয়তন কি হবে? জলের আয়তনটা হবে, দেখো তখন কম হবে, তাই কি করতে হবে 100টা উপরে আর 110টা কিন্তু নিচে, 110টা নিচে ঘন একক। এবার দেখো যে যদি আমি বরফটাই করি 100 ঘন একক, ঠিক আছে, 100 ঘন একক বরফের আয়তন হলে জলের আয়তন কি হবে? অবশ্যই হ্রাস পাবে। তো দেখো কী করতে হবে, এই লাইনের তুলনায় কিন্তু বৃদ্ধি পাবে, তো 100টা উপরে হবে 100 গুণিত 100, নিচে হবে 110। এখানে দেখো যে আমি কাটাকুটি করে নেব, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য কেটে দিলাম, এখানে দাঁড়াচ্ছে 1 1 1, দুটি শূন্য একটি শূন্য, মোটে হচ্ছে 3টে শূন্য, নিচে হচ্ছে 11 ঘন একক। তো দেখো যদি বরফের আয়তন 100 ঘন একক হয়, তখন জলের আয়তন কিন্তু হবে
এত ঘন একক। তো বরফগুলো যদি জল হয় বা যদি বরফগুলো যদি জল হয় তো আয়তনটা কত হ্রাস পাবে সেটা কিন্তু বের করতে হবে। লিখে নেব, অতএব বরফ গলে জল হলে আয়তন হ্রাস পাবে। দেখো সমান বরফ হচ্ছে ধরো 100 ঘন একক, ঠিক আছে। এবার যখন জল হবে, জল আয়তন এত, ঠিক আছে কি না। তো এটা আমি বিয়োগ করে দেব। তো এটা বিয়োগ যদি করি এটা হবে ঘন একক সমান, দেখো এর নিচে 1 আছে, 1 আর 11 লসাগু করলে 11ই হবে। তো নিচের 1 দিয়ে 11কে ভাগ করলে 11ই পাবো, 11-এর সাথে আবার এটা গুণ করলে 11 × 11 আর 2টি শূন্য, বিয়োগ 11কে 11 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে এটা গুণ করলে 1000 পাবো ঘন একক সমান। দেখো এটা থেকে এটা বাদ দিয়ে দেবো আমি, এখানে পাচ্ছি উপরে 100, নিচে পাচ্ছি 11 ঘন একক। এখন দেখো এখানে কাটাকুটি যাবে না, তো ভাগ করে পূর্ণ করে নেব। 11টা হচ্ছে বাইরে, 100 হলো ভিতরে। তো 9 11 99 আর এখানে হচ্ছে 1, কি পেলাম 9 পূর্ণ 1/11 ঘন একক। তো দেখো শতকরা কত হ্রাস পেল, এত %। এখন আমি লিখে নেব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছিল, লিখে নেব যে অতএব যে এই বরফ গলে বরফ গলে জল হলে আয়তন শতকরা হ্রাস পাবে 9 পূর্ণ 1/11, ঠিক আছে। এখানে তোমরা % দেবে না, শতকরা লিখলে এটা লিখবে না, আর যদি শতকরা না লিখো তখন কিন্তু % দিতে পারো। এই বরফ গলে জল হলে আয়তন হ্রাস পাবে এত %, তখন লিখতে পারো, ঠিক আছে। এবার দেখো 14 নম্বর অঙ্কটি। দেখো এখানে 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসেব করে লিখি। দেখো কীভাবে করতে হবে এটা, আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দিব, তোমরা বোঝো। প্রথমে লিখব পূর্বে চাষের খরচ ছিল, সমান, দেখো 1200 টাকা। দেখো এখানে কিন্তু যে 40% কিন্তু বেড়েছে চাষের খরচ। তো চাষের খরচ যদি 40% বাড়ে, চাষের খরচটা এখন কত দাঁড়াবে, লিখব যে অতএব চাষের খরচ বৃদ্ধি পেয়ে খরচ দাঁড়ালো সমান। দেখো আগে কিন্তু 1200 টাকা খরচ হতো, আর দেখো যে 1200 কিন্তু 1200 এর 40% কিন্তু বৃদ্ধি পেয়েছে, 40%
পার্সেন্ট। ঠিক আছে, তো এখন দেখো যে 1200 যোগ এখানে 1200 এর মানে গুণ চিহ্ন 40, নিচে হবে পার্সেন্টের জন্য নিচে 100। এখন দেখো দুটি শূন্য কেটে দিলাম। এখন দাঁড়াবে এখানে 1200 যোগ 12কে 40 দিয়ে গুণ করবো, 4 12 48 আর একটি শূন্য। ঠিক আছে, এগুলো হবে টাকা টাকা টাকা। এখন দেখো এখানে হয়ে যাচ্ছে, এটি যোগ করে আমরা পেয়ে যাচ্ছি যে 1680 টাকা। পূর্বে চাষের খরচ ছিল এত টাকা, চাষের খরচ বৃদ্ধি পেয়ে খরচ দাঁড়ালো এত টাকা। এখন দেখো লিখবো আমি যে পূর্বে ধানের ফলন ছিল, লিখে নেব যে পূর্বে ধানের ফলন ছিল সমান দেখো যে 3000 টাকা। এবার দেখো ধানের ফলনটা কি হবে, যে 55% কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো লিখে নেব যে অতএব ধানের ফলন, ঠিক আছে, ধানের ফলন বৃদ্ধি পেয়ে ফলন দাঁড়ালো সমান দেখো পূর্বে ধানের ফলন ছিল 3000 টাকা আর যোগ 3000 এর কিন্তু 55% বৃদ্ধি হয়েছে, সমান দেখো এটা হবে টাকা। এখন দেখো 3000 যোগ এখানে 3000 এর মানে গুণ চিহ্ন 55% নিচে 100, এখানে হচ্ছে টাকা। এখন দুটো শূন্য কেটে দেব। এখন এখানে 3000 যোগ এটি আমি গুণ করব। দেখো প্রথমে শূন্যটা বসে নিচ্ছি, এবার 5কে 3 দিয়ে গুণ করে 3 5 15 5 আর এটাকে 1 3 5 15 16, 1650 টাকা। ঠিক আছে, তো এখন দেখো যোগ করে বসিয়ে নেব। এখানে পাচ্ছি যে 4650 টাকা, লিখে নেব 4650 টাকা। দেখো আমি লিখে নেব যে অতএব পূর্বে উৎপল বাবুর আয় ছিল, দেখো ফলন পেয়েছিল 3000 টাকা। ঠিক আছে, 3000 টাকা ফলন পেয়েছিল আর খরচ করেছিল 1200 টাকা। তো তার আয়টা বেড়ে যাবে, সমান দেখো এখানে দাঁড়াচ্ছে যে 1800 টাকা। এটা কিন্তু তার লাভ হয়েছিল, আয় হয়েছিল। এবার দেখো যে যখন সে চাষের খরচ বৃদ্ধি করলো আবার ধানের ফলন বৃদ্ধি পেল, তো তার এখন আয় কত হবে সেটা বের করব। তো এখন লিখব দেখো যে অতএব বর্তমানে উৎপল বাবুর আয় হলো সমান দেখো যে ধানের ফলন বৃদ্ধি পেয়েছিল, তো বৃদ্ধি পেয়ে হয়েছে 4650 টাকা আর চাষের খরচ বৃদ্ধি পেয়ে হয়েছিল 1680 টাকা। এখন দেখো এখান থেকে এটা বিয়োগ করে দেবো, এখান দ্বারা আছে 2970 টাকা। তো দেখো এখানে যদি দেখি আমি যে পূর্বে উৎপল আয় ছিল এত টাকা আর বর্তমানে হয়েছে এত টাকা, অবশ্যই দেখো আয় বৃদ্ধি পেয়েছে। এখন আমি লিখে নেব যে অতএব
যে লিখে নেব এখন জমিতে অধিক ফলনশীল ধানের বা ধান বীজ ব্যবহার করায় তার আয় বাড়বে সমান দেখো এই 2970 থেকে আমি এই 1800 বাদ দিয়ে দেবো। তো টাকা লিখে দেবো টাকা। এখন দেখো সমান এটা থেকে এটা যদি বাদ দিয়ে দিই আমি, এখানে দাঁড়াবে যে 1170 টাকা। বুঝা গেল? এবার দেখো 15 নম্বরের অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসেব করে লিখি। দেখো এই অঙ্কটি কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের খুবই সহজ নেমে বুঝিয়ে দেবো, তোমরা বোঝো। দেখো প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়নি মোট ভোটার কতজন ছিল, তাই লিখে নেব ধরি মোট ভোটার সমান হচ্ছে 100 জন। তো দেখো যে ভোট দিয়েছেন কতজন সেটা কিন্তু বের করব কি লিখে দেওয়া আছে প্রশ্নে। লিখে নেব যে ভোট দিয়েছেন, লিখব যে অতএব ভোট দিয়েছেন সমান দেখো মোট ভোটার ছিল 100 জন। তো দেখো যে 100 এর কিন্তু ঠিক আছে 100 এর 80% কিন্তু ভোট দিয়েছেন। তো এখানে লিখব যে ভোট দিয়েছেন 100 এর 80%। তো দেখো 100 এর মানে হচ্ছে গুণ চিহ্ন আর 80% নিচে 100 কেটে দিলে দাঁড়াচ্ছে এখানে 80 জন। ঠিক আছে, এবার দেখো যে লিখব যে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন। অতএব দেখো লিখে নেব অতএব বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন সমান দেখো যে 80 জনের মধ্যে কিন্তু তিনি ভোট পেয়েছেন, 80 জন ভোট দিয়েছে। তো 80 এর দেখো কত পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু নির্বাচিত হয়েছেন মানে বিজয়ী হয়েছেন 65%, লিখব 65%। এখন দেখো 80 গুণিত 65% নিচে 100। এবার দেখো কাটাকুটি করে নেব, এখানে একটি শূন্য এখানে একটি শূন্য। এখানে দেখো এই দুটো কিন্তু 2 দিয়ে ভাগ যাচ্ছে 4 দুগুণে 8, এটা হচ্ছে 5 দুগুণে 10। আবার দেখো 5 13 65 সমান দাঁড়াচ্ছে এখানে 4 13 52 জন। তো বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন 52 জনের। ঠিক আছে, লিখে নেব 52 জনের। উত্তর পেয়ে গেলাম, তাই লিখে নেব অতএব প্রশ্ন বলেছে যে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। লিখে নেব অতএব তিনি মোট ভোটের শতকরা 52 ভোট
পেয়েছেন। বুঝা গেল? এরপরে দেখো 16 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে এই বছর নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয় তবে হিসাব করে দেখি 120 জন হয় তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী, দেখো 1 নম্বরে বলা হয়েছে উভয় বিষয়ে মানে সবগুলো বিষয়ে A+ পেয়েছেন। 2 নম্বরে বলা হয়েছে শুধু বাংলায় A+ পেয়েছে। 3 নম্বরে দেখো বলা হয়েছে শুধু অঙ্কে A+ পেয়েছে। 4 নম্বরে বলা হয়েছে উভয় বিষয়ে A+ পায়নি। এখানে 4টি উত্তর বেরোবে, করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে লিখে নেব যে মোট পরীক্ষার্থী সমান 120 জন। এবার দেখো যে 1 নম্বরটা সমাধান করব। বলেছে উভয় বিষয়ে A+ পেয়েছে। লিখে নেব যে উভয় বিষয়ে A+ পেয়েছে। উভয় বিষয়ে A+ পেয়েছে সমান দেখো যে 120 এর 65% সমান হবে জন। লিখব সমান 120 এর মানে গুণ চিহ্ন 65% নিচে 100। দেখো কাটাকুটি করে নেব, 0 0 কেটে দিলাম। এখন দেখো যে দুটোই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 6 দুগুণে 12 আর 5 দুগুণে 10, আবার 5 13 65 জন। এখন দেখো 6 13 পেয়ে যাচ্ছে এখানে 78, লিখে নেব 78 জন। এটা হলো একটা উত্তর। ঠিক আছে, এটা উত্তর। এবার দেখো 2 নম্বরে বলা হয়েছে যে শুধু বাংলায় A+ পেয়েছে। লিখব শুধু বাংলায় A+ পেয়েছে 85%। কিন্তু দেখো যে আগে আমরা বের করে নিয়েছি যে উভয় বিষয়ে A+ পেয়েছিল 65%। তো এখন দেখো কী করব, যে 85 থেকে কিন্তু 65 বাদ দিতে হবে, তখন দাঁড়াবে শুধু বাংলায় A+ পেয়েছে। তো এখানে লিখব দেখো যে 85% থেকে এখানে বাদ দেব 65%, সমান এখানে দাঁড়াবে দেখো যে 20%। তো মোট পরীক্ষার্থী কত হবে? এখন লিখব যে অতএব শুধু বাংলায় A+ পেয়েছে সমান দেখো যে মোট পরীক্ষার্থী ছিল 120 জন। তো 120 এর কিন্তু 20%, এটা হবে জন। সমান দেখো 120 এর মানে গুণ চিহ্ন 20% নিচে 100। এখন দেখো 0 0 0 0 কেটে দিলাম, থাকছে 12 দুগুণে 24 জন। ঠিক আছে, এবার দেখো বের করব 3 নম্বর প্রশ্ন উত্তর। 3 নম্বরে আছে শুধু অঙ্কে A+ পেয়েছে। লিখব শুধু
শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে তো দেখো এটা কিন্তু আমি 2 নম্বর মতোই করব। এখানে প্রশ্ন দেওয়া আছে 70% কিন্তু অঙ্কে কিন্তু এ প্লাস পেয়েছে। তো 70% থেকে দেখো আমি বাদ দিব। দেখো প্রথমে কিন্তু আমরা করে নিয়েছি যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, অঙ্কে পেলে উভয় বিষয় পেয়েছে, তো উভয় বিষয়টা বাদ দেবো। এখানে 65% কিন্তু আমি বাদ দিয়ে দেবো। ঠিক আছে, সমান এখানে দাঁড়াবে যে 15%, সরি 5%, তাইলে এখানে অতএব শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে সমান, দেখো মোট পরীক্ষার্থী ছিল 120 জন, তো 120 এর 5%, এটা করে দেবো আমি জন, সমান দেখো 120 এর মানে গুণচিহ্ন 5 আর পার্সেন্ট নিচে 100। এবার দেখো কাটাকুটি করে নেব। এখানে 0, এখানে 0, এখানে হচ্ছে 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12। ঠিক আছে, এখানে দাঁড়াচ্ছে শুধু 6 জন পেয়ে গেলাম। এবার দেখো 4 নম্বরের অঙ্কটি। দেখো 4 নম্বর দিয়ে আমি বের করব উভয় বিষয়ে এ প্লাস পাইনি। লিখব যে উভয় বিষয়ে এ প্লাস পাইনি। তোমরা মনে করো যে মোট পরীক্ষার্থী হচ্ছে 100%, 120 জন ছাত্রী কিন্তু পরীক্ষার্থী ভাবো 100%। ঠিক আছে, 100% থেকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। দেখো 65% কিন্তু আমরা কিন্তু উভয় বিষয়ে বের করেছিলাম যে এ প্লাস পেয়েছিল, তো এখানে 65% বাদ দেব। তারপরে দেখো যে আমরা 20% পেলাম শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, তো 20%টা বাদ দেব। আর তারপরে দেখো অঙ্কে পেয়েছে 5%, সেটা কিন্তু আমরা বাদ দেব। তো সমান দেখো কী দাঁড়াবে, এখানে 100% থেকে এটা আমি যোগ করে বসিয়ে নেব। তো 65 20 হয়েছে 85 আর 5 যোগ করলে হয়েছে 90%। সমান দেখো 100 থেকে 90 বাদ দিয়ে দিলে এখানে দাঁড়াবে 10%। এখন দেখো লিখে নেব অতএব উভয় বিষয়ে এ প্লাস পাইনি। সমান দেখো যে মোট পরীক্ষার্থী হচ্ছে 120 জন, লিখব 120 এর 10% সমান 120 গুণিত 10% জন্য নিচে 100, এটা হবে জন। ঠিক আছে, লিখে নেব জন। সমান দেখো এখানে কাটাকুটি করে নেব। এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, দাঁড়াচ্ছে নিচে একের মূল্য থাকে না 12 জন। 4টি উত্তর পেয়ে গেলাম, বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।